বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রথম মেরিট লিস্ট দিয়ে আসে। তো অনেকেই অনেক ইউনিভার্সিটিতে যে আপনাদের যে ডকুমেন্টগুলো ছিল ওইগুলো জমা দিয়েছেন, কিন্তু অনেকেই আছে বসে যে সেকেন্ড মেরিটটা কবে দিবে ভাই, কারণ সেকেন্ড মেরিট না দিলে অনেকেই আছে পাই নাই। তো তাদের অনেক বেশি একটা আক্ষেপ যে আমাদের কবে সেকেন্ড মেরিট দিবে। আবার যাদের ফার্স্ট মেরিটে আসছে তারা মাইগ্রেশন অন রাখছে, তো তারাও তো অপেক্ষা করবে যে সেকেন্ড মেরিটে তাদের ভালো বা কাঙ্ক্ষিত সাবজেক্ট আসবে কিনা। সো আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে সেকেন্ড মেরিট কবে দিবে। তার আগে আরেকটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে নেই। আমি লাস্ট একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওতে অনেক পরিমাণ কমেন্ট, ভাই আমাদের কোঠা নিয়ে তো কিছু বলেন না। ওকে, কোঠার বিষয়টা একটু ক্লিয়ার করি, আপনাদেরও বোঝার প্রয়োজন যে কোঠা জিনিসটা কী, তাই না? কারণ আপনারা তো ইউনিভার্সিটি লাইফে উঠলে এই সকল বিষয় আপনি জানতে পারবেন না। আপনি না জানলে আপনার যারা জুনিয়র আসবে তাদেরও বলতে পারবেন না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। প্রথম কথা, যারা কোঠায় আবেদন করছিলেন, হয়তো বা কারোর মুক্তিযোদ্ধা কোঠা আছে বা কারোর পরশু কোটা। পরশু বলতে বোঝায় যে ধরেন আপনার কোনো একটা ফ্যামিলি, ধরেন আমার বাপ পুলিশ, আমি পুলিশে চাকরি করতে যাব, তার মানে হ্যাঁ আমার বাপ আছে, এরকম কোঠাকে বলা হয় পরশু কোঠা। মনে রাখবেন কী কোঠা? পরশু কোঠা। আরেকটা আছে মুক্তিযোদ্ধা কোঠা, আরেকটা আছে হচ্ছে আপনার প্রতিবন্ধী কোঠা, আরেকটা আছে কোঠা হচ্ছে সেটা হচ্ছে উপজাতি, যারা আপনার বান্দরবন, যারা আপনার খাগড়াছড়ি থাকে, এরকম নানান প্রকারের আসলে কোঠা আছে। এতগুলো আমার জানা নেই। তো মজার বিষয়টা হচ্ছে যে যারা কোঠায় আবেদন করছিল তাদের রেজাল্ট এখনও দেয় নাই। কথা বুঝতে পারছেন? তো ভাই রেজাল্টটা কবে দিবে? দেখেন, আপনাদের রেজাল্ট কবে দিবে এটা অফিসিয়ালি কোথাও কখনোই জানায় না। হতে পারে আপনাদের সেকেন্ড মেরিট বা থার্ড মেরিট অথবা ফোর্থ মেরিটে ফাইনাল যখন হয় তখন আপনাদের রেজাল্টটা পাবলিশ হতে পারে। তাহলে আপনাদের সবসময় কাজ হবে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করা। হ্যাঁ, ভিজিট করে একটু চোখ বুলানো। কিন্তু আপনাদের সবচেয়ে সুন্দর বা সুখবরটা হচ্ছে যারা কোঠায় আবেদন করেন অনেক কম মার্কেও বা হয়ে যায়। কেমনে হয় আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেবো। সেকেন্ড মেরিট কবে দিবে, মাইগ্রেশনের রেজাল্টটা বুঝছেন কথাটা? ধরে নিলাম যে আমাদের একটা ইউনিভার্সিটি জেএনইউ মানে কি, জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটিতে 15টা ফ্যাকাল্টি আছে। তো কী কী আছে? ধরেন এরকম ট্রিপলি সাবজেক্ট থাকতে পারে, সিএসসি সাবজেক্ট থাকতে পারে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে। ঠিক আছে, হাতের লেখা অনেক বাজে তাই না? কিছু করার নেই আসলে। দেখেন, ধরে নিচ্ছি 15টা সাবজেক্ট আছে, এখানে আমরা 5টা দিলাম। তো এই ট্রিপলি সাবজেক্টে টোটাল সিট আছে 60টা। কয়টা সিট? 60টা সিট আছে। এই 60টা সিটে 2টা ভাগ হয়। ভাগে দেখা যায় যে 55টা সিট হচ্ছে আপনার জেনারেল স্টুডেন্ট, মানে আপনার আমার মতো মানুষজন। ঠিক আছে, আর 5টা সিট ভাগ হয়ে যায়। কারা যায় বুঝতে পারছেন? ওই যে যারা মুক্তিযোদ্ধা কোঠা, পরশু কোঠা, তারপরে এই যে আপনার কি প্রতিবন্ধী কোঠা, মানে নানান কোঠায় 5টা চলে যায়। এবার বুঝতে পারছেন? তো দেখা যায় যে অনেক কম মার্ক বা কম পজিশন নিয়েও অনেকের হয়ে যায়, কারণ কোঠা তো আসলে এত থাকে না। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে বোঝার চেষ্টা করেন যে সব 15টা যে ফ্যাকাল্টির কথা বললাম, জগন্নাথে 15টা ফ্যাকাল্টি আছে, 15টা ফ্যাকাল্টিতেই যে আপনার থাকবে বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই থাকে না। এটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি। হ্যাঁ, ডিপেন্ড করে যে সাবজেক্ট টু সাবজেক্ট অনেক কিছুর উপর ভিত্তি করে আসলে আপনার এই কোঠার রেজাল্টগুলো দেওয়া হয়। তো যারা দেখা যায় যে 31, 32, 33 পাইছেন তাদেরও হয়ে যায়। এইটা কখন হয়? সিট থাকা সাপেক্ষে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ধরেন কেমিস্ট্রিতে, আরে আল্লাহ রে, কালেও কি শেষ। দেখেন কেমিস্ট্রিতে 4 জনকে নিবে, কোঠায় কয়জনকে নিবে? কোঠায় 4 জনকে নিবে। তো দেখা গেছে জগন্নাথের কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করছে 3 জন কোঠায়, কথা বুঝেন, তাহলে একটা সিট কিন্তু ফাঁকাই থাকে। তার মানে যে ওই একটাই জেনারেল স্টুডেন্ট ঢুকবে এমন কিন্তু না, জেনারেলের জন্য আলাদা। আমি কথা বুঝাইতে পারছি? তো আপনারা একটু ধৈর্য ধারণ করেন, নামাজ কালাম পড়েন, মুসলিম হয়ে থাকলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনাদের রেজাল্ট দিবে। হ্যাঁ, আপনাদের আসলে অনেক সুযোগ সুবিধা ভাই, এগুলো বলার বাহিরে। আমার হোম টাউন তো রাজবাড়ি, আমি বলছিলাম। আমার মা তো আসলে বুঝেনি, মা বাপ এত বাপের বড় লোক টাকা, মানে বাপের যদি থাকতো তাহলে তো আর এত এই যে পড়ে আসি, বুঝছেন? এখন পড়ে আসি আসলে সবাই চলে গেছে, একমাত্র টিউশনের জন্যই পড়ে আসি। নাহলে তো আমি আমার বাসায় চলে যেতাম। আমার এই তলপেটের নাভির নিচে যে তলপেট, এখানে এত পরিমাণ ব্যথা আসলে বলার বাহিরে, বুঝছেন? আপনারা তো দেখেন ক্যামেরা এই পাশে এত হাসতেছি, এই কয়দিন যে বাহিরের খাবার খাইতেছি, খালা নাই, ম্যাচে পোলাপান নাই, সবাই চলে গেছে। ঠিক আছে, একমাত্র আসি কিসের জন্য? স্টুডেন্ট পড়াই। মাস গেলে আমার 30,000 টাকার উপরে আসবে, বুঝতে পারছেন? টাকা কি কম? 30,000 টাকা, বুঝেন? অনেক টাকা। এখন বলতে পারেন ভাই আপনি এত ফ্রাঙ্ক। আমি তো বলছি যে আমি অনেক খোলামেলা কথা বলতে ভালোবাসি। আমি 30,000, আমি 1 লাখ টাকা কামাইলেও আমি আপনাকে বলবো, কারণ আমি যদি বলি আমার কি টাকা কমবে না। আপনারা হিংসা করবেন না, আমার জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ আমার রিজিকে লিখে রাখছে। আমি চাই আপনারাও ভালো কিছু করেন, ঠিক আছে? তো ওই যে খাবার বাইরে খাওয়া লাগতেছে, এখন আমি যদি চলে যাইতাম তাহলে তো এই মাসটা পুরাটাই ফাঁকা হয়ে যেত, এত টাকাও আসতো না। তো যাক, আলহামদুলিল্লাহ, যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে, হয়তো একটু কষ্ট দিচ্ছে পেটে, বাইরের খাবার খেয়ে আসলে ভালো লাগে না। আচ্ছা, গল্পে আসি, তারপরে আমরা আসবো। তো আমার মা বলছে যে যা পুলিশে, ওই যে ইন্টার পাশে তো আপনার পুলিশের লাইন দাঁড়ায়, এসএসসি পাশে, তো এটা পুলিশ লাইনে সাধারণত হয়ে থাকে। তো আমি ওই একটা ফ্রেন্ড আছে কম্পিউটার দোকান, ওর কাছে বললাম কি যেন ব্যাংক ড্রাফট না কি করা লাগে, 50-100 টাকা দেয়। তো একদিন মাঠে আমি গেলাম। তো যারা কোঠায় যারা থাকে তাদের আলাদা লাইন দাঁড় করায়, বুঝেন এদের কত পরিমাণ ফ্যাসিলিটিস। ওকে, মজার বিষয় বলেন, এইভাবে ঘোরায়, বুঝছেন? 100 মিটার না 200 মিটার এরকম থাকে।
নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয় যে 1 মিনিটের ভিতর ঘুরতে হবে। আর ওদের যারা কোঠায় আছে ওদের দিয়ে দেয় যে 1 মিনিট 15 সেকেন্ড, দেখছেন 15 সেকেন্ড করে বাড়তি দড়ি ধরে উপরে উঠা লাগে। এটা হচ্ছে কনস্টেবলের জন্য। আমি গেছিলাম, আমি বাদ হইনি, শোনেন না কাহিনী। তো কী হয়েছে, দড়ি ধরে উপরে উঠা লাগে, যেই সব যাদের লাগবে 40 সেকেন্ড ওদের দেখা গেছে 1 মিনিট দিয়ে দিছে, বুঝছেন। কোঠাদের অনেক ফ্যাসিলিটিস, আরও তো যে সামনে চাকরির কোঠায় তো আরও দিয়ে দিল। এই আমাদের আসলে ভ্যালু নেই, বুঝছেন, জেনারেল যারা। তো ভাবছি যদি বিয়ে শাদী করা লাগে, যারা কোঠা আছে তাদের বিয়ে শাদী করলে, ছেলে মেয়ে যদি হয়, ছেলে মেয়ের কথা চিন্তা করে হলো কোঠা তাদের বিয়ে শাদী করতে হবে, বুঝতে পারছেন। আসলে যাক, মজা করলাম। তো যারা কোঠায় আছেন তাদের অনেক ফ্যাসিলিটিস, এই হচ্ছে কথা। ওকে, চলেন এইবার আপনাদের প্রশ্নে আসি যে ভাইয়া যাদের মেরিট আমার সেকেন্ড মেরিট কবে দেবে। তার আগে বলি, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিওটা অনেক রিচ করবে। আর যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ গ্রুপে যুক্ত থাকবেন, কমেন্টে দেওয়া আছে। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন, হ্যাঁ, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি ভাই। আমি ভিডিও করি রাত ছাড়া আসলে সময় পাই না। অনেক টিউশনি করানো হয়, পড়া মানে অনেক নিজের পড়তে হয়, তারপরে বাইরে জিম টিম করা লাগে, তো আসলে রাত ছাড়া ভিডিও করা হয় না, বুঝতে পারছেন। তো আপনাদের জন্য এই রাত জেগে আসলে ভিডিও করি, তো একটু লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা দেখেন, সেকেন্ড মেরিট কবে দিবে আপনাদের? তাহলে 6 থেকে 8 তারিখ পর্যন্ত ডেট দিছে, তাই না, যে এর ভিতরে যা আপনারা জমা দিবেন। তো শুক্রবার কিন্তু আপনাদের জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মেইন কথা এসএসসি আর এইচএসসি মার্কশিটটা লাগবে, বুঝছেন কথাটা। আপনাদের সেকেন্ড মেরিটটা আশা করি 8 তারিখ হওয়ার পর 9 অথবা 10 তারিখের মধ্যে আপনাদের সেকেন্ড মেরিটটা পেয়ে যাবেন। বেশি সময় নেই না, 9 অথবা 10 তারিখে পেয়ে যাবেন। দেখা গেছে 9 তারিখে পেয়ে যেতে পারেন। ঘুমে তো উঠবেন, দেখবেন যে কিরে নতুন মেরিট লিস্ট দিয়ে দিছে। তাহলে বোঝা গেছে যে আপনাদের সেকেন্ড মেরিটটা কবে দিবে। সেকেন্ড মেরিটটা আপনাদের 9 অথবা 10 তারিখে দিয়ে দিবে। এখন কথা হলো যে আপনাদের যাদের ফার্স্ট মেরিট আসছে তারা মাইগ্রেশন অন রাখছেন। মাইগ্রেশন অটো অন থাকে, খালি স্টপ করলে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আপনারা অন রাখছেন, মাইগ্রেশনটা অন রাখছেন, এখন দেখা যাবে যে আপনাদের ওয়েটিং থেকে টানবে। এখন বারবার আপনারা একটা প্রশ্ন করেন যে ভাই আমার ওয়েটিংয়ে প্রথম মেরিটে ওয়েটিংয়ে একটা আসছিল 5 নাম্বারে, আরেকটা আছে 25 নাম্বারে, তাহলে যেটা 5 নাম্বার সেকেন্ড মেরিটে 5-এ চলে আসার কথা, এটা ভুল ধারণা ভাই। কেউ বলতে পারে না যে সামনে 5 আছে 5ই আসবে, 25-এর যেটা ওইটাও আগে চলে আসতে পারে। কথা বুঝতে পারছেন, সবই আসলে আপেক্ষিক বিষয়, হ্যাঁ ঠিক আছে। এটা কেউ কখনোই বলতে পারে না, এই সম্পর্কে আইডিয়াই নেই আপনার। দেখা গেছে ওই যে আপনার 5টা ওয়েটিং আছে, ওইখান থেকে আর কেউ 16ই না, কথা বোঝেন। হতে পারে না, এরকম হতে পারে অনেক বিষয়। তো এই কারণে আমি কখনোই বলি না, আমাকে অনেক মেসেজ করেন, আমি ভাই বলি যে আমি জানি না, হ্যাঁ আইডিয়া নেই, হ্যাঁ বলা ডিফিকাল্ট। এই প্রশ্নের উত্তর আমি এই দিই, তাছাড়া আমার কাছে দিয়ে আর কিছু নাই। তো আপনি বোঝার চেষ্টা করেন যে আপনাদের সেকেন্ড মেরিটে যেই সাবজেক্টটা আসলে, একটা তো সাবজেক্ট ইউনিভার্সিটি আসবে, তো দেখা গেছে যে এটা আপনাদের পছন্দ হয় নাই, পছন্দ নাই হইতে পারে সেকেন্ড মেরিটে যেটা আসছে। তারা এখন কি করবেন? কিছুই করবেন না, চুপ করে বসে থাকবেন, থার্ড মেরিটের জন্য বসে থাকবেন। কথা ক্লিয়ার? আপনাদের প্রথম মেরিটে যাদের আসছে তারা মাইগ্রেশন অন অটো চলছে, সেকেন্ড মেরিটে পছন্দ হয় নাই, তাহলে চুপ করে বসে থাকবেন থার্ড মেরিটের জন্য। কথা বুঝেন? এখন প্রশ্ন হলো ভাই আমার পছন্দ তো হয় নাই, আমার প্রথমটাই তো ভালো ছিল, প্রথম মেরিটে যেটা ছিল, এটা কি ব্যাক করা যাবে? ব্যাক করা যাবে না, নিচ থেকে উপরে যাওয়া যাবে না। আপনার তো নিচ থেকে উপরে যেটা আইছে এটা পছন্দ হয় নাই, এই কারণে বারবার করে বলছিলাম যে উপরে যেগুলো দিবেন ভালো সাবজেক্টগুলো দিবেন। এখন উপরে এটা পছন্দ না হলে এটা আমার দোষ নেই ভাই, পছন্দ হয় নাই, তাহলে থার্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন। এবং যে ইউনিভার্সিটি আসবে আপনার এখানে যাইতে হবে না, চুপ করে বসে থাকবেন। কথা ক্লিয়ার? ওকে। আর যাদের প্রথম মেরিটে আসে নাই, দ্বিতীয় মেরিটে আসছে প্রথমবার, দ্বিতীয় মেরিটে আপনার ফার্স্ট আসলো, তারা ওই যে যাবেন ওই 5,000 টাকা দিয়ে, ওই যে প্রথম ভিডিওতে বলছি 5,000 টাকা দিয়ে যেখানে যা ডকুমেন্টগুলো জমা দেবেন, শেষ। এইবার আসেন যে থার্ড মেরিট, আপনাদের যখন থার্ড মেরিট দিবে তখন কী হবে? তখন দেখা গেলো পছন্দ হয়েছে, পছন্দ হয় লিখলাম, আচ্ছা থার্ড মেরিটে পছন্দ হয়েছে, এবং আপনি মনে করলেন যে আমি আর মাইগ্রেশন অন রাখবো না, তাহলে স্টপ মাইগ্রেশন করবেন, কইরা চুপ করে বসে থাকবেন। আমার কথা বুঝেন আগে, চুপ করে বসে থাকবেন। যদি আপনার যে ইউনিভার্সিটি থার্ড মেরিটে যে ইউনিভার্সিটি আসছে পছন্দ হয়েছে, সেই ইউনিভার্সিটি যদি বলে যে তোমাকে এখনই ফাইনাল ভর্তি হইতে হবে, তাহলে ওইখানে যে ফাইনাল ভর্তি হইতে হবে ওই সাবজেক্ট। আর যদি বলে যে না, কিছুই বলে নাই, চুপ করে আছে, তাহলে আপনিও চুপ করে থাকবেন, স্টপ মাইগ্রেশন করে অফ করে থাকবেন। ফোর্থ মেরিট যখন দিবে আপনার তো আর উপরের দিকে আসবে না, যাদের সাবজেক্ট পছন্দ হয়েছে এবং মাইগ্রেশন অফ করে দিয়েছেন, ফোর্থ মেরিটে আপনার তো এটাই থাকবে। দেখা গেছে তখন ফোর্থ মেরিটে বলবে যে এবার তোমরা সবাই আসো ফাইনাল ভর্তি হইতে, তখন এই যে যাদের থার্ড মেরিটে যে সাবজেক্ট আসে ফাইনাল ভর্তি হইতে হবে। বা এরকম হতে পারে যাদের সেকেন্ড মেরিটে পছন্দ হয়েছে সাবজেক্ট, এই যে সেকেন্ড মেরিট দিবে কয় তারিখে বলছি, 9-10 তারিখে, সেকেন্ড মেরিটে যেটা আসছে মাইগ্রেশন অফ করে ফেলছেন, তারপরে আপনার যে ইউনিভার্সিটিতে আসছে মাইগ্রেশন অফ করে ফেলছেন, ওই ইউনিভার্সিটি যদি বলে যে তোমাকে এখনই ফাইনাল ভর্তি হতে হবে, তাহলে যা ফাইনাল ভর্তি হয়ে ফেলবেন। ফাইনাল ভর্তি হওয়ার সময় ওই সাবজেক্টে কত পরিমাণ টাকা লাগবে, 12,000 টাকা লাগলে 5,000 তো আগে দিয়ে আসছেন প্রথম যেখানে, মানে ওই বাকি টাকাটা দিয়ে দেবেন 7,000 টাকা ওইখানে যে, আর ডকুমেন্টগুলো প্রথম ভার্সিটি থেকে নিয়ে ওইখানে দিয়ে আসবেন। কথা ক্লিয়ার? তার মানে আমি আবার বোঝাচ্ছি একদম সংক্ষেপে, একটা ইউনিভার্সিটি যা প্রথমে তো দিবেনই, এবং সর্বশেষ যেখানে ফাইনাল ভর্তি হবেন
ওইখানে যে আগে থেকে জমা নিয়ে ওইখানে দিবেন। আর মাঝখানে আর কোথাও মাঝে যে আরও 2টা ইউনিভার্সিটি চেঞ্জ হোক কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে প্রথম প্রাইমারি ভর্তি, আর একটা হচ্ছে আপনার ফাইনাল ভর্তি। আর মাঝখানে যতই আলাং তালাং করুক না এখন এটা আপনার যায় আসে না। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি। যদি না বুঝাইতে পারি তার মানে আমার ব্যর্থতা। আমি খুব ভালো করে বুঝাইলাম, এখন ঠিকই আছে, আপনি না বুঝলে আমারই ব্যর্থতা, আমি বুঝাইতে পারিনি, এই আর কি। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখেন আর দোয়া করিয়েন। হ্যাঁ, আর যতদিন বাসায় আছেন 2-1টা কথা বলি, চেষ্টা করবেন বাপ মার সঙ্গে খুব সুন্দর করে কথা বলার। হ্যাঁ, এই বাপ মা ছাড়া আসলে দেখেন একজন বয়ফ্রেন্ড আর একজন গার্লফ্রেন্ড কত ভালোবাসাবাসি করে, তাই না? আমি তোমার ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ। কিন্তু আপনার মা কি কখন আপনার বলছে আমি তোর ভালোবাসি? বলে নেই। হ্যাঁ, এগুলো দেখা যায় না, বাপ মায়ের ভালোবাসা এগুলো দেখা যায় না। দূর থেকে আপনি যা দেখেন যে ও কত সুন্দর কাপল যাচ্ছে, এগুলো আসলে সবই ধোঁকা। হ্যাঁ, আমার ওই যে একটা ভাই বলছিল, বলি আপনাকে শেয়ার করি, আমি তো অনেক গল্প বলি। আচ্ছা, আমাদের কিন্তু শেষ। এর আগে একটা ভিডিওতে একটু গল্প করছিলাম, অনেক পোলাপান না, সবাই অনেক ভালো রেসপন্স করে। একজন বলছে ভাই এত গল্প, আমাদের শেষ, এখন আপনারা চাইলে চলে যেতে পারেন। ভাবছি এখন থেকে গল্প লাস্টেই করবো। আচ্ছা, আমাদের এক ভাই ছিল, আমার খুবই ক্লোজ ভাই, ভাই এখন চায়নাতে আছে, পিএইচডি করতেছে। তো বলছিল যে রাব্বি আমার গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে? তো গার্লফ্রেন্ড আমাকে বলতো যে তাহসান মিথিলা এত সুন্দর কাপল, ঠিক আছে, ওদের মতো তুমি হইতে পারলা না। তো আমার ভাই তার গার্লফ্রেন্ডকে বলছিল যে ওদের আসলে বেশি দিন টিকবে না সংসার। হ্যাঁ, এখন তাই হয়েছে, দেখছিস? তো দূর থেকে আপনি যাকেই দেখতেছেন, দূর থেকে একটা মেয়েকে দেখতেছেন খুব সুন্দরভাবে, আমি মেয়েদের সম্মান দিয়ে কথাটা বলতেছি। অনেক মেয়েকে আপনি দেখেন রাস্তাতে হেঁটে যাচ্ছে হেলে দুলে, হ্যাঁ, চুল ছেড়ে দিয়া, তো মনে করতেছেন কত সুন্দর কত ভালো। হ্যাঁ, আপনার চোখে ভালো হলে ওই মেয়ে আরও 10 জায়গায় ওর বয়ফ্রেন্ড আছে, বুঝতে পারছেন? যে হেলে দুলে যাচ্ছে, কারণ যে হেলে দুলে যাচ্ছে আপনার চোখে ভালো লাগছে, তাহলে আরও 10টা ছেলের চোখেও আরও ভালো লাগছে। 10টা ছেলে ওরে প্রপোজ করলে একটা ছেলেরও অ্যাকসেপ্ট করছে, এটা হচ্ছে সত্য কথা। তো আপনি আবার তার পিছনে ঘুরতেছেন, তার মানে কি হইলো? ওই ওর 10টা বয়ফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়েছে, তারপরে আপনার সঙ্গে আবার আসছে, আপনার সঙ্গে 2 মাস প্রেম করে তারপরে আরেকটা ছেলের সঙ্গে করবে, বুঝতে পারছেন? তো এই যে ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছে হেঁটে, সুন্দর লাগলো এই কারণে পছন্দ করতে হবে, প্রেম করতে হবে, এগুলো বাদ দেন, ঠিক আছে? ভালো লাগলে বিয়ে করে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে কথা। আচ্ছা, বাদ দেন, ভালো থাকেন আর ভালো থাকেন, এই আর কি। দেখা হবে আপনার ক্যাম্পাসে যদি কখনো আসি, পেজে যুক্ত থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ আপনাকে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দিক। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।